সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্নেহের সহকর্মী, 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমের দ্বীন আল্লামা হযরত মাওলানা মামুনুল হক, 11 দলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চট্টগ্রামবাসী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে। আমি 2-4টি কথা বলেই আজকে বিদায় দেব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, আমরা এসেছি চট্টগ্রামে। আমি বিশ্বাস করি চট্টগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনি। আমি এটা বিশ্বাস করি, চট্টগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে। কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর উপর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবে। এখন সিদ্ধান্ত আপনাদের। চট্টগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত। তবে আমি আগেই বলেছি, মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আমরা গভীরভাবে বিশ্বাস করি। তবে যেহেতু 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক কর্তৃপক্ষ, আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু আল্লাহর রাস্তায় এটা থেকে ফিরে আসে, অন্যের মতের প্রতি সম্মান দেখান, নিজের মত নিয়ে জনগণের কাছে যান, নিজের চরিত্র নিয়ে যান, আমল নিয়ে যান। জনগণ তখন বিচার করবে, বিবেচনা করবে। আমাদের মাদের গায়ে হাত দিবে আর আমরা বসে বসে গালে হাত দিয়ে প্রত্যেক হাতে গান করবো, চিন্তা করবো। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের, ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। প্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জবাব কেটে দিতে চাই ইনশাআল্লাহ। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ, এবং হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও বেঁচে থাকবেন এই পর্বে যারা এখন জড়িত আছে। ছেড়ে দেন এই অপকর্ম, ছেড়ে দেন, জাতিটাকে আর কষ্ট দিয়ে না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হয়ে গেলেন? মজলুম কিভাবে জালিম হয়? আমরা আশা করব সংশোধন হবে। যদি না হয়, আল্লাহ যদি আমাদের
সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার। এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে, প্রত্যেক নাগরিক, প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে। তারাও যাতে আনন্দের সাথে স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয়, এরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম খতিব বের করে দেবে। কওমি মাদ্রাসার একজন কর্মকর্তা এখানে আছেন, আল্লামা মামুনুল হক সাহেব। তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কওমি একজন প্রতিনিধিত্ব করেন। এরকম আরো সবাই প্রায় আছে, তাদেরকে সাথে নিয়ে কি আমরা কওমি মাদ্রাসা বন্ধ করবো না? এগুলো হলো মিথ্যা গুজব ছড়ানো, মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা। তবে মানুষ কেটে কেটে মনে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন আর এগুলা কানে তুলে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের তাহলে কওমি মাদ্রাসার বেফাক হায়াতুল আউলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে, এই সরকারের প্রতিনিধিরা বসবে, এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকার থাকবে। বসে কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। এখন মূলত দিনই শিক্ষাটাকে ধরে রেখেছে কওমি মাদ্রাসা। আমরা সেই দিন চাই, আর আমরা নাকি কওমি মাদ্রাসার বিরোধিতা করবো। আশ্চর্য। সম্মানিত ভাইয়েরা, যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। এই জন্যই তো আবু সাঈদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তোমার ঝড়, বুক পেতেছে গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, সারা 15 বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার ভাতার গল্প শোনাবো? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে আমি বাংলাদেশ। বাংলাদেশ কি আমাকে দেখে চেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ করতে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। এই যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল না যে? হ্যাঁ, কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তারপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে শক্তি কি আর থাকে? আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62 যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করবো না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিকে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা বলবো ওটি আমাদের সবার। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তায় জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার করব। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা
স্বীকার করতে হবে নিজেকে অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের পকেটের তলে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাস বিচার করা হবে। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে দেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না, এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে। এই 3 জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখবো না, স্বার্থ দেখবো 18 কোটি মানুষের হিসাব। সম্মানিত ভাইয়েরা, এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো 3টি ধর্মের মানুষ বসবাস করি। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনের কারণ ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায়, যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। এই 2 শর্ত পূরণ হলে উপযুক্ত কাজটা যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন যদি ভালো না হয়, ভালো একটা জাতি আমরা করতে পারবো না। আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই। আপনি একটু আসুন। আলহামদুলিল্লাহ, আমরা 11 দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। আপনি শক্ত করে ধরেন, জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ। ভাই কি প্রতীক? কোন সে প্রতীক? আরো জোরে, ঘরে ঘরে এখন থেকে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ তাআলা রাজিম। বিজয় ঘরে নিয়ে আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন, সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন এবং তাওফিক কামনা করবেন। চট্টগ্রামবাসী আপনাদেরকে মোবারকবাদ। আমরা আপনাদের সাথে আছি। এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দেবেন না। চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই, মাটি কামড়ে পড়েছিলাম, আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম। পরিস্থিতি যাই হোক আল্লাহ তাআলা রেখেছিলেন, এখনো আল্লাহ রেখেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন। দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন। আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা কি তাকে গ্রহণ করলেন? হৃদয়ের উষ্ণতা দিয়ে, কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন? মোবারকবাদ। আসসালামু
আলাইকুম রহমতুল্লাহ।